আপনারা কি জানেন আমাদের জীবনের যত সমস্যা আছে সেগুলোর মধ্য থেকে 90% সমস্যা মনের শক্তির দুর্ব্যবহারের কারণে হয়। এই জন্য যদি আমরা এই মনের শক্তিকে বুঝে যাই তাহলে আমরা আমাদের জীবনকে অনেক সহজ আর একটি সফল জীবন বানাতে পারি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজেই এটা অনুভব করবেন যে হ্যাঁ, এইভাবে বুঝে নিজের জীবনকে সহজ বানানো যেতে পারে। বন্ধুরা, মানুষের জীবন ভালো বানানোর জন্য মনের অনেক গুরুত্বপূর্ণ যোগদান আছে। এই জন্য সবার প্রথমে এটা জানুন যে বাস্তবে মন কী জিনিস আর এটার মধ্যে কোন কোন শক্তি লুকিয়ে আছে। মন অর্থাৎ আমাদের মাইন্ড, কম্পিউটারের ভাষায় বললে এটি একটি সফটওয়্যার। আর মস্তিষ্ক অর্থাৎ আমাদের ব্রেন, কম্পিউটারের ভাষায় বললে একটি হার্ডওয়্যার। মস্তিষ্ক একটি ভৌতিক জিনিসের মতো। এটাকে আমরা দেখতে পারি, ছুঁতে পারি, কাটতে পারি, রিপেয়ার করতে পারি আর মাপতে পারি। কিন্তু মন এটি একটি বিদ্যুতের মতন শক্তি, যেটাকে আমরা দেখতে পারি না, বরং অনুভব করতে পারি। আমাদের জীবনকে আরও ভালো বানানোর জন্য এটা অতি আবশ্যক যে আমরা প্রথমে এটা বুঝি যে আমাদের মন কিভাবে কাজ করে আর কিভাবে আমরা মনের শক্তিকে বুঝে নিজের জীবনকে আরও ভালো বানাতে পারি। কারণ কয়েকবার মনের শক্তির দুর্ব্যবহারের কারণে মানুষের জীবনে কঠিনতাও আসতে পারে। যেমন উদাহরণস্বরূপ, যদি বিদ্যুতের ভুল ব্যবহার করা হয় তাহলে শর্ট সার্কিট বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে। ঠিক একইভাবে মনের শক্তির দুর্ব্যবহার হলে আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ যে মনের শক্তির ব্যাপারে সম্পূর্ণ তথ্য নেওয়ার পরই এটাকে নিজের জীবনে ব্যবহার করবেন। মনের বিভাজন আমরা বাস্তবিক ভৌতিক আধারে করতে পারি না। এটা একটি মনোবিজ্ঞানী ধারণার ওপর আধারিত বা মনের অবস্থা। মনোবিজ্ঞানে মনুষ্যের মনকে মুখ্য দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হলো চেতন মন অর্থাৎ কনসাস মাইন্ড, আর দ্বিতীয়টি হলো অবচেতন মন মানে সাবকনসাস মাইন্ড। মনোবিজ্ঞানের এই ধারণাকে বুঝেই আমরা আমাদের জীবনের একটি বড় পরিবর্তন আনতে পারি। চেতন মন অর্থাৎ কনসাস মাইন্ড আমাদের চেতনা বা সক্রিয় একটি অবস্থা। এটাতে আমরা চিন্তা ভাবনা আর তর্কের মাধ্যমে সিদ্ধান্ত নিই বা কোনো কাজ করি। অবচেতন মন বা সাবকনসাস মাইন্ড তর্ক বা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় না, বরং এটা আমাদের অতীতের অনুভব বা ধারণার ওপর নির্ভর করে কাজ করে। চেতন মন আমাদের জাগরিক অবস্থায় কাজ করে, কিন্তু অবচেতন মন আমরা যখন শুয়ে পড়ি তারপরও কাজ করতে থাকে। অর্থাৎ অবচেতন মন 24 ঘন্টায় কাজ করে। আমরা আমাদের লাইফে যেটাই করি ওই সব কিছু অবচেতন মনের কারণেই করি। আর আমরা আমাদের অবচেতন মনের ব্যবহার করে যেটাই শিখি সেটাই আমরা জীবনভর করতে থাকি। উদাহরণস্বরূপ, যখন কোনো ব্যক্তি প্রথমবার সাইকেল চালানো শেখে তখন তাকে সাইকেলের ধ্যান কেন্দ্রিক করে নিয়ন্ত্রণ করতে হয়। প্রথম সে নিয়ন্ত্রণ করতে পারে না আর অল্প একটু ভীতু থাকে, কিন্তু যখন কিছুদিন পর সাইকেল চালানো শিখে যায় তখন তার সাইকেলকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে চিন্তা করার আবশ্যকতা হয় না, কারণ তখন তার সাইকেল আপনা আপনি নিয়ন্ত্রিত হয়ে যায় আর অন্য কোনো কাজ করতে করতেও সাইকেল চালিয়ে নেয়। প্রথমে যখন কোনো ব্যক্তি সাইকেল চালানো শিখছে তখন সে তার চেতন মনের ব্যবহার করে অর্থাৎ কনসাস মাইন্ডের ব্যবহার করে, কিন্তু যখন বারবার সাইকেল চালানোর প্র্যাকটিস করে তখন সেই অনুভব তার অবচেতন মনে স্টোর হতে শুরু করে আর ধীরে ধীরে অবচেতন মন তার মনের জায়গা নিয়ে নেয়। আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনসাস মাইন্ড একটি অটো পাইলট সিস্টেমের মতো, যেটা আপনা আপনিই কাজ করে। যেমন শ্বাস নেওয়া, হৃদস্পন্দন হওয়া, এই সব কাজ অবচেতন মনের দ্বারাই করা হয়ে থাকে। আমাদের অভ্যাস এবং প্রতিদিনের সব কাজে
অবচেতন মনের গুরুত্বপূর্ণ যোগদান থাকে। চলুন এখন আমরা চেতন মন আর অবচেতন মনের কাজের ব্যাপারে জানি। সেন্সেশনের ওপর নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের চোখ, নাক, কান, ত্বক, জিহ্বা অর্থাৎ এই সব 5 ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ। আমরা আমাদের চেতন মনকে অর্ডার দিতে পারি যে আমাকে আমার শরীরকে এদিকে ওদিকে হেলাতে হবে। থটস অর্থাৎ বিচার করা, এটা চেতন মনের কাজ। যখন আমরা সকালে উঠি তখন থেকেই আমাদের মনে বিচার শুরু হয়ে যায়, আর যখন শুয়ে পড়ি তো বিচার বন্ধ হয়ে যায়। কারণ চেতন মন নিদ্রার সময় কাজ করে না। লজিক অর্থাৎ তর্ক করা, যেমন যে কোনো কাজের ব্যাপারে প্রশ্ন করা, এটা কি, এটা কিভাবে হতে পারে, এই সব তর্ক বিতর্ক চেতন মনে করে। অ্যানালিসিস অর্থাৎ যে কোনো জিনিসের বিশ্লেষণ চেতন মনের দ্বারাই করা হয়। ইন্টারপ্রিটেশন অর্থাৎ ব্যাখ্যা, যে কোনো জিনিসের ব্যাখ্যা চেতন মনই করে। অপরচুনিটি অর্থাৎ নিজের জীবনের সঠিক সুযোগ প্রাপ্ত করা, চেতন মনের দ্বারাই এটা সম্ভব হয়। জাজিং অর্থাৎ সঠিক বা ভুল এর নির্ণয় নেওয়া, যেমন কোনটা সঠিক আর কোনটা ভুল এই সব কিছু চেতন মনের দ্বারাই হয়। ডিসিশন অর্থাৎ সত্য আর মিথ্যা জানার পর সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটাও চেতন মনের দ্বারাই করা হয়। কোনো জিনিসের সিলেকশন করা, যেমন কি করতে হবে, কি দেখতে হবে, কি খেতে হবে, কি কিনতে হবে, এই সব কিছু চেতন মনই ঠিক করে। ডিজায়ার অর্থাৎ কোনো কাজের প্রতি ইচ্ছা জাগা, এটা চেতন মনের দ্বারাই হয়। একটি শেষ আর গুরুত্বপূর্ণ কাজ, অবচেতন মনের দ্বারে যে পাহারাদারি করে সেটা চেতন মনই করে। কোনো ভুল বিচার বা কথা আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনশাস মাইন্ডে যাতে না যায়, এই জন্য চেতন মন সেটার পাহারাদারি করতে থাকে। অনেক খারাপ আর নেতিবাচক বিচারকে অবচেতন মনে যাওয়ার থেকে থামায়। বন্ধুরা, এখন আমরা কথা বলবো অবচেতন মনের কাজের ব্যাপারে। চলাফেরা আর সংবেদনা, এই সব কাজ আমাদের চেতন আর অবচেতন মন করে। অর্থাৎ যখন আমরা জাগরিক অবস্থায় থাকি তখন আমাদের শরীরের চালচলন আর সংবেদনের ওপর পুরো কন্ট্রোল আমাদের চেতন মনের কাছে থাকে, আর যখন আমরা শুয়ে পড়ি তখন ওই কাজ আমাদের অবচেতন মন করে। রিফ্লেক্স অর্থাৎ অবচেতন মনের শক্তি, অবচেতন মনের শক্তি আমাদের আপাতকালীন পরিস্থিতি থেকে বাঁচায়। যেমন যদি অগ্নির ওপর পা পড়ে তাহলে আমরা পা সঙ্গে সঙ্গে সরিয়ে নিই, সাপ দেখে সেখান থেকে পালাতে থাকি, সিঁড়ি থেকে পড়তে পড়তে বেঁচে যায়। বন্ধুরা, ঈশ্বর আমাদের মন মস্তিষ্কে একটি ট্রান্সমিটার আর একটি রিসিভার ফিট করে রেখেছে, যেটা এতটা শক্তিশালী যে পুরো ব্রহ্মাণ্ডে এমন শক্তিশালী মেশিন কোনো মানুষ বানায়নি। কিন্তু আমরা এই মেশিনকে চালাতে জানি না, এই জন্য এটার শক্তির ব্যাপারে আমরা জানি না। এই পদ্ধতির ব্যবহার করে আমরা অন্য লোকের মনের কথা পর্যন্ত জানতে পারি। এই পদ্ধতিকে শেখার পুরো প্রক্রিয়া ভিডিওর আগে আলাদাভাবে বলা হয়েছে। মেমোরি পাওয়ার অর্থাৎ স্মৃতিশক্তি। স্মৃতিশক্তির 3টি স্টেপ থাকে: রেজিস্টার, রিস্টোরেজ আর রিকলিং। রেজিস্টার আর রিকলিং চেতন মনের বিষয়বস্তু, আর স্টোরেজ অবচেতন মনের সাথে জুড়ে থাকে। যদি স্টোরেজ ঠিকভাবে হয়ে থাকে তাহলে রিকলিং সহজ হয়ে যায়। এরপরে যে কাজটি অবচেতন মন করে সে অন্তরাত্মার আওয়াজ হয়ে আমাদেরকে সচেতন করে। যেমন যখনই আমরা কোনো খারাপ কাজ করি তখন ভিতর থেকে আওয়াজ আসে, এই কাজ ভুল। অর্থাৎ ভগবান মানুষকে খারাপ কাজ করার থেকে থামানোর জন্য এটার ভিতরে একটি রেডার সেট করে রেখেছে, যেটা অবচেতন মনের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। ত্রিকাল দৃষ্টি জ্ঞান, অর্থাৎ আমাদের অবচেতন মনের থেকে ভূত, ভবিষ্যৎ আর বর্তমান কিছুই লুকিয়ে নেই। এটা ত্রিকালদর্শী, এটা ভবিষ্যতের ঘটনাকে অনুমান লাগিয়ে নেয় আর কখনো কখনো আমাদের সচেতন করে দেয়। এই জ্ঞানের কারণে প্রাচীন ঋষিমুনিরা ভূত, ভবিষ্যৎ আর বর্তমান সব কিছু দেখে নিতেন। সঞ্জয় মহাভারতের ভবিষ্যৎবাণী
এই আধারেই করেছিল। ইকিউ অর্থাৎ ইমোশনাল কোশান, ভাবনাত্মক গুণ। উচ্চ আইকিউ সফলতার কারণ নয়, বরং ইকিউই মনুষ্যকে সফল বানায়। উচ্চশিক্ষিত ব্যক্তি কখনো কখনো কম ইকিউয়ের কারণে সংস্থাকে অনেক বড় হানি পৌঁছাতে পারে। অভিনেত্রী দিব্যা ভারতী, হিটলার, গুরুদত্ত সবাই উচ্চ আইকিউয়ের ছিলেন, কিন্তু তাদের মধ্যে ইকিউ উচ্চ ছিল না। এই জন্য তারা সবাই আত্মহত্যা করেছিল। এই জন্য যদি ইকিউ বাড়াতে চান তাহলে সবার প্রথমে নিজের ইতিবাচক ভাবনাকে বাড়াতে হবে। উইজডম অর্থাৎ বুদ্ধি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া চেতন মনের বিশেষত্ব। এই জন্য যখনই আপনি কোনো দ্বিধার মধ্যে পড়েন তাহলে সিদ্ধান্ত আপনার অবচেতন মনের ওপর ছেড়ে দিন। এটা আপনার বিশ্বাসের অনুরূপ সবথেকে ভালো রেজাল্ট দেবে। মেন্টাল ক্লক অর্থাৎ আমাদের অবচেতন মনের কাছে এমন একটি ঘড়ি আছে যেটা আমাদেরকে সঠিক সময়ে উঠিয়ে দেয়। বন্ধুরা, আমি কখনো কখনো অ্যালার্ম সেট করি না, বরং নিজের মনকে কমান্ড দিয়ে দিই যে আমি এই সময় উঠে যাব, যার জন্য মন দেরি না করে আমাকে উঠিয়ে দেয়। আপনাদের সাথে এমনটা হয় কিনা কমেন্টে অবশ্যই লিখবেন। মেন্টাল ক্যালেন্ডার অর্থাৎ নিজের জীবনে যা কিছুই পেতে চান সেটার একটি নির্ধারিত সময়সীমা উল্লেখ অবশ্যই করবেন। তখনই অবচেতন মন সেটার ওপর সঠিকভাবে কাজ করতে পারবে। পাওয়ার অর্থাৎ অবচেতন মনের ব্যবহার করে আপনি অসুস্থ শরীরকেও ঠিক করতে পারেন। একবার একটি ব্যক্তি ক্যান্সার রোগে অনেক পীড়িত ছিল। ক্যান্সারও অতটা ভয়ানক ছিল যে শহরের নামি দামি ডাক্তাররাও চিকিৎসা করতে মানা করে দিয়েছিল। তার একটি ছেলে ছিল যে তার পিতার অবস্থা দেখে অনেক দুঃখী থাকত। সে তার পিতাকে সব রকমভাবে চিকিৎসা করে দেখে নিয়েছিল, তারপরও কোনো চিকিৎসা হয় না। তখনই সে একটি সাধুর থেকে অবচেতন মনের ব্যাপারে শোনে। তার মনে এই খেয়াল আসে যে কেননা আমি আমার পিতার অবচেতন মনের দ্বারাই ওনার শরীরকে ঠিক করি। সে চিন্তা করতে থাকে যে যদি আমি আমার পিতার অবচেতন মনকে জাগিয়ে দিই তাহলে ওনার অবচেতন মনই ওনার শরীরকে ঠিক করে দেবে। তারপর ওই ছেলেটি একটি গাছ থেকে একটি লাঠি ভাঙে আর ওই লাঠিটা নিয়ে তার পিতাকে দেয়, আর তার পিতাকে বলে যে আজকে আমি একটি অনেক বড় মহান বাবার সাথে সাক্ষাৎ করেছিলাম। সে অনেক জ্ঞানী, ওনার কাছে হাজার হাজার লোক আসে। ওই বাবা সব সমস্যার সমাধান করে। আমিও যখন আপনার অসুখের কথা ওনাকে জানাই তখন তিনি আমাকে এই কাঠটি দিয়ে বলেছেন এটা তোমার পিতার গলায় ঝুলিয়ে দেবে। তিনি একটি মন্ত্র দিয়েছেন আর বলেছেন রোজ এই মন্ত্রকে দিনে 2 বার পড়তে হবে। এর থেকে তোমার পিতা 1 মাসের মধ্যেই একদম ঠিক হয়ে যাবে। তার পিতার বিশ্বাস হয়ে যায় যে যদি এই কাঠটি মহান বাবা দিয়েছে আর মন্ত্র বলেছে তাহলে এটা আমাকে অবশ্যই লাভ পৌঁছাবে। এই জন্য সে প্রতিদিন ওই কাঠকে তার গলায় বেঁধে মন থেকে ওই মন্ত্র জপ করতে থাকে। এইভাবে পুরো 1 মাসও কাটেনি, তার পিতা একদমই সুস্থ হয়ে যায়। যখন কি সত্য এটা ছিল যে না তো সে কোনো বাবার সাথে সাক্ষাৎ করেছিল আর না তো এমন কোনো মন্ত্র তাকে কেউ বলেছিল, কিন্তু তার পিতা পুরো বিশ্বাসের সাথে তার কথা মেনে নিয়েছিল। নিজের অবচেতন মনকে জাগিয়ে নিজের অসুখকেও নিজেই ঠিক করে নিয়েছিল। এটা থেকে এই কথা পরিষ্কার যে দুনিয়ার সবথেকে শক্তিশালী হিলিং পাওয়ার আমাদের অবচেতন মনের কাছেই আছে। এটা কয়েক ধরনের অসুখকে উৎপন্ন করতে পারে আর সেটার প্রসেসকে রিভার্স করে ঠিকও করতে পারে। এরকম আরও অনেক ঘটনা আপনারাও হয়তো শুনেছেন, যখন ডাক্তার রোগীকে বলে দিয়েছে যে আপনি বাড়িতে যান, চিকিৎসা আর হবে না, আর তারপর ওই রোগী একদমই ঠিক হয়ে গেছে। বন্ধুরা, এই সব কাজ আমাদের অবচেতন মনের স্তরেই হয়। আমরা সবাই একটি চুম্বকের মতন। আমরা আমাদের জীবনের সব জিনিসকে আকর্ষিত করতে পারি যেটা আমরা পছন্দ করি, কিন্তু এই ম্যাগনেটকে আমাদের সব সময় চার্জ করতে থাকতে হবে। এর জন্য শবরী পদ্ধতি গ্রহণ করতে হবে। যেমন শবরী সবসময় রাম নাম করতে থাকে
আর রামকে সেখানে যেতেই হয়। এইভাবে আপনি যেটা চান কেবল সেটার ব্যাপারেই চিন্তা করতে থাকুন। পয়সা চাই তো পয়সার ব্যাপারে চিন্তা করুন, পাওয়ার চাই তো পাওয়ারের ব্যাপারে চিন্তা করুন। এটা যে কোনো পরিস্থিতিতে আপনার জীবনে প্রকট হবে। যখন আমরা অবচেতন মনকে প্রাপ্ত করে নিই তখন সেটার প্রভাব আমাদের আশেপাশেও দেখা যায়। আমাদের অবচেতন মন পরম শক্তিশালী, কারণ এটা আমাদের শরীরের প্রত্যেক অংশকে নিজের কাবুতে রাখে। যখনই আপনাকে কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, তখন আপনি বলেন যে আমি ঠিক আছি। এটা বলার অর্থ হলো আপনি আপনার অবচেতন মনকে বলছেন যে সব ঠিক আছে, কিছু করার আবশ্যকতা নেই। অবচেতন মন আমাদের ওপর পুরো কন্ট্রোল রাখে, যেটা আমাদের শরীরের পাচন, শ্রবণ, হরমোন তৈরি করা ইত্যাদির ওপর নিয়ন্ত্রণ করে। যখনই আমরা চেতন মনের মাধ্যমে নেগেটিভ কমান্ড অবচেতন মনকে দিই তখন রোগ উৎপন্ন হওয়ার চান্স বেড়ে যায়। এই জন্য ভালো স্বাস্থ্যের জন্য আপনি আপনার অবচেতন মনকে সবসময় ভালো বিচার দিতে থাকুন। যেমন আমার স্বাস্থ্য কাল যতটা ভালো ছিল আজ তার থেকেও আরও ভালো আছে। চেতন আর অবচেতন মনের বিশেষত্ব আলাদা আলাদা। চেতন মনের কাছে 10% পাওয়ার আছে আর অবচেতন মনের কাছে 90% পাওয়ার আছে। অর্থাৎ আমাদের মন জলে থেকে বরফের পাহাড়ের মতন, যেটার মাত্র 10% জলের বাইরে থাকে আর 90% জলের ভিতরে থাকে, যেটা আমরা দেখতে পাই না। একইভাবে আমাদের চেতন মন দেখা যায় না, কিন্তু অবচেতন মন জলে ডুবে থাকা পাহাড়ের মতন, কিন্তু বাস্তবে সেটা অবশ্যই থাকে। এই জন্য চেতন মন যখন জাগ্রত থাকে তখনই কাজ করে, কিন্তু অবচেতন মন 24 ঘন্টা কাজ করতে থাকে। যে কোনো কাজ করার আদেশ প্রথমে চেতন মনের কাছে যায়, তারপর সেটা অবচেতন মনের কাছে পৌঁছায়। এইভাবে চেতন মন একটি ফিল্টারের মতন কাজ করে। সে যেটার আদেশ পায় সেটার মধ্যে ভালো খারাপের বিচার করে, জরুরি সূচনাকে অবচেতন মনের কাছে পাঠায়। এইভাবে যে কোনো লক্ষ্য নির্ধারণ করতে চেতন মনের ব্যবহার হয় আর অবচেতন মন লক্ষ্যকে পূরণ করে। এখন আমরা কথা বলবো মনের অবস্থার ব্যাপারে। ব্রেনে 4 ধরনের তরঙ্গ থাকে: বিটা, আলফা, থিটা আর ডেল্টা। বিটা তরঙ্গে আমাদের ব্রেন পুরোপুরিভাবে সক্রিয় থাকে, যেটাতে আমাদের মস্তিষ্কের তরঙ্গ 20 থেকে 25 প্রতি মিনিট চলতে থাকে। এটা পূর্ণ জাগরিক অবস্থা। আলফা তরঙ্গে আমাদের চেতন মন অল্প একটু শান্ত হয়ে যায়। এই সময় আমাদের মস্তিষ্কের তরঙ্গ 8 থেকে 15-এর মধ্যে প্রতি মিনিট চলতে থাকে। এই জন্য আমরা এটাকে অর্ধেক জাগরিক অবস্থাও বলে থাকি। থিটা তরঙ্গে আমাদের চেতন মন পুরোপুরিভাবে শান্ত হয়ে নিদ্রার মধ্যে চলে যায়, আর এটাতে আমাদের মস্তিষ্কের তরঙ্গ 5 থেকে 8-এর মধ্যে প্রতি মিনিট চলতে থাকে। এটাকে আমরা পূর্ণ নিদ্রার অবস্থাও বলে থাকি। এই অবস্থায় আমরা অনেক স্বপ্ন দেখি, আর এই অবস্থায় আমরা আমাদের অবচেতন মনের কাছাকাছিও যাই। ডেল্টা অবস্থায় আমরা গভীর নিদ্রা বা সমাধির অবস্থায় পৌঁছে যাই, যেখানে আমাদের মস্তিষ্কের তরঙ্গ পুরোপুরিভাবে শান্ত হয়ে 3 থেকে 5-এর মধ্যে প্রতি মিনিট চলতে থাকে। এই অবস্থায় আমরা পূর্ণরূপে বেহুশ হয়ে যাই। গভীর নিদ্রার অবস্থা 8 ঘন্টার নিদ্রার মধ্যে কমপক্ষে 2 ঘন্টায় পাওয়া যায়, আর এটাতে স্বপ্ন আর অবচেতন মন একদম শান্ত হয়ে যায়। এই জন্য অবচেতন মনকে বোঝানোর জন্য গভীর আলফা অবস্থায় যথেষ্ট কারণ। যখন আমরা দিনের বেলায় যা করি, জেগে থাকি, তখন আমাদের চেতন মন কার্যরত থাকে। যখন আমরা রাত্রেবেলায় শুয়ে পড়ি তখন আমাদের অবচেতন মন কার্যরত থাকে। এখন এরকম পরিস্থিতিতে যখন আমরা আমাদের কোনো কথা অবচেতন মনের কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাদেরকে এমন অবস্থায় যেতে হবে যে অবস্থায় আমাদের দুটো মনই কার্যরত। সেটা হলো আলফা অবস্থা। এই জন্য আপনি দিনে একবার অবশ্যই আলফা অবস্থায় বসে
নিজের অবচেতন মনকে ভালো বিচার দিতে থাকুন আর কনসিস্টেন্সি বানিয়ে রাখুন। কিছুদিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে ওই কথা বা ওই জিনিস আপনার অভ্যাসে এসে গেছে। তখন আপনাকে আর অতটা বেশি পরিশ্রম করতে হচ্ছে না, প্রথম করতে হচ্ছিল। এখন আপনি অবচেতন মনের ওপর ওই কাজের চাপ ছেড়ে দিয়েছেন আর ওই কাজ আপনার খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।